তাহলে কি বললাম না, বুকস যেগুলো রাখবে সেটা হচ্ছে ক্লাসিক্যাল এলজেব্রা, স্কেমাপা এবং অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা, স্কেমাপা। আচ্ছা, আমাদের ক্লাসিক্যাল এলজেব্রার কোন কোনগুলো আমাদের মেদিনীপুর কলেজ, আমি সংক্ষেপে এমসি বলছি যদি, ঠিক আছে, মেদিনীপুর কলেজ। আচ্ছা, এখানে 1 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। হ্যাঁ, থিওরি। আচ্ছা আচ্ছা, তোমাদের বইতে প্রথমে, আচ্ছা, থিওরি অফ ইকুয়েশন করো। থিওরি অফ ইকুয়েশনে স্ট্রুম ফাংশনস, ডেকার্টস রুল, ডেকার্টস রুল, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে রিয়েল রুটস, রিয়েল রুটস অ্যান্ড দেয়ার পজিশন। হ্যাঁ, লোকেশন অ্যান্ড পজিশন। হ্যাঁ, লোকেশন অ্যান্ড পজিশন। এই রিয়েল রুটসের লোকেশন এবং পজিশনগুলো, এগুলো আমাদের যেগুলো বের করতে হবে সেগুলো হচ্ছে এই স্ট্রুম ফাংশন এবং ডেকার্টস রুলস। এই দুটো নিয়মে আমি কি করব না, রিয়েল রুটস, ধরো কোনো একটা ইকুয়েশন আমি দিলাম, ইকুয়েশনটা ধরো x³ - 3x² প্লাস 2x প্লাস 1। হ্যাঁ, এখানে তুমি বুঝতে পারছো এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি কত রয়েছে, ডিগ্রি কত রয়েছে, ম্যাক্সিমাম ডিগ্রি, ডিগ্রিটা কত আছে? 3। এটা কত ডিগ্রি ইকুয়েশন? 3 ডিগ্রি ইকুয়েশন, মানে কিউবিক ইকুয়েশন। হ্যাঁ, এই কিউবিক ইকুয়েশন মানে তার হচ্ছে ম্যাক্সিমাম আমাদের রুটস কতগুলো থাকবে, রুটস থাকবে 3টে। হ্যাঁ, 3 রুটস থাকবে, তাই না? এই 3 রুটসের মধ্যে আমাদের 3টাই রিয়েল আছে কিনা, হতে পারে কি না 3 রুটসে অল দ্য রুটস আর রিয়েল। হ্যাঁ, ধরো 3টাই রিয়েল রুটস, এটা হতে পারে। বা যদি কমপ্লেক্স হয়, দুটো কমপ্লেক্স হতে পারে, আর একটা হচ্ছে রিয়েল হতে পারে। কেন জানো তোমরা, মানে কেন কমপ্লেক্স রুটগুলো সবসময় কি থাকে, জোড়াই থাকে। একটা হচ্ছে আলফা প্লাস আই বিটা আকারে থাকলে অ্যানাদার রুটসটা কি হবে, আলফা মাইনাস আই বিটা। হ্যাঁ, মানে কমপ্লেক্স রুটগুলো সবসময় কি থাকে, কনজুগেট আকারে থাকে। একটা হচ্ছে আলফা প্লাস আই বিটা হলে অ্যানাদার রুটসটা কি হবে, আলফা মাইনাস আই বিটা হয়েছে। আর রিয়েল রুটস যেটা, রিয়েল রুটসটা অলওয়েজ কি হবে, সিঙ্গেল পেয়ার ওয়াইজ থাকে। মানে কোনো এরকম এরকম পেয়ার ওয়াইজ থাকে না। হ্যাঁ, মানে সে, মানে ধরো 3টা, মানে এই যে 3 রুটস থাকবে এখানে, ধরো কিউবিক রুট, তো কিউবিক রুটের ক্ষেত্রে কিউবিক রুটস, হ্যাঁ, এই কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যে রুটসগুলো থাকবে এখানে 3টে রুটসে রিয়েল। হ্যাঁ, এটা হতে পারে। আর না হলে কি হতে পারে, দুটো কমপ্লেক্স একটা রিয়েল। আর কমপ্লেক্সগুলো কি থাকে, অলওয়েজ কি থাকে, কনজুগেট আকারে থাকে। একটা আলফা প্লাস আই বিটা হলে, একটা আলফা মাইনাস আই বিটা হলে, ঠিক আছে। এই যে পজিশন এবং লোকেশনগুলো, এগুলো আমি কিন্তু এই দুটো স্ট্রুম ফাংশন এবং ডেকার্টস রুল অফ সাইন থেকে কিন্তু তৈরি করব, আমরা দেখে নেবো কীভাবে আসছে। আচ্ছা, 2 নাম্বার করো। এটা হচ্ছে একটা থিওরি ইকুয়েশনের একটা ইউনিট। হ্যাঁ, এটা একটা ইউনিট। 2 নাম্বার ইউনিট যেটা, সেটা হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট। রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট। ঠিক আছে, রুটস এবং কোফিশিয়েন্টের মধ্যে রিলেশনটা কী হবে সেটা। হ্যাঁ, 3 নাম্বার সিমেট্রিক রুট অফ ফাংশন। হ্যাঁ, সিমেট্রিক বা ফাংশন অফ রুটস, ফাংশনস অফ রুটস, এটা থাকবে। হ্যাঁ, তাহলে কী কী বললাম ইউনিটগুলো, যার থিওরি ইকুয়েশনের এই মানে অনেকগুলো পার্ট রয়েছে। একটা একটা পার্ট আমি দেখে নাও। তাহলে 1 নাম্বার হচ্ছে তোমার কি না, লোকেশন বিটুইন রুটস অ্যান্ড লোকেশন এবং পজিশন। আচ্ছা, 2 নাম্বারটা কি, রুটস অ্যান্ড কোফিশিয়েন্টের মধ্যে রিলেশন। আর 3 নাম্বার হচ্ছে সিমেট্রিক রুটস অফ ফাংশন। হ্যাঁ, ফাংশন অফ রুটস হয়েছে। আচ্ছা, 4 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে রেসিপ্রোকাল ইকুয়েশন। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন,
ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন মানে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা ধরো একটা আলাদা ফর্মে রয়েছে, সেই ফর্ম থেকে আমি ট্রান্সফর্ম করে অন্য একটা ফর্মে নিয়ে যাবো, হ্যাঁ, এটা থাকবে। আচ্ছা, ইউনিট 5, রেসিপ্রোকাল ইকুয়েশন, রেসিপ্রোকাল ইকুয়েশন অ্যান্ড তারপরে হচ্ছে এই 5টা ইউনিট আর 6টা, টোটাল 7টা স্যার ইউনিট আছে। বলছি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? একটু ওয়েট না করুন, একটু একটু এক সেকেন্ড। না দেখা গেলে অবশ্যই সঙ্গে সঙ্গে বলবে, কেননা অনলাইনে ক্লাস তো একটু প্রবলেম হতে পারে, একটু দেখে নিতে হবে। দেখো এখন দেখা যাচ্ছে কিনা একটু দেখো। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লিখে নাও, হ্যাঁ, যেগুলো লেখা হয়নি ওগুলো লিখে নাও। তাহলে ক্লাসিক্যাল ইকুয়েশনে আমাদের কি কি রয়েছে না, একটা ইউনিট রয়েছে থিওরি অফ ইকুয়েশন, হ্যাঁ, এই থিওরি অফ ইকুয়েশনের আমাদের কতগুলো সাব ইউনিট রয়েছে, সাব ইউনিটগুলো সবগুলো করতে হবে, সবগুলো আমি ধরে ধরে করাবো তোমাদের। হচ্ছে ম্যাক্সিমাম অঙ্ক আমি 90% ম্যাথ আমি তোমাদের করে দেবো এখানে, ঠিক আছে, 90%। কোশ্চেন দেখবে পরীক্ষার হলে তোমাদের যা করাবো খাতাটা ঠিকঠাক করে প্র্যাকটিস করে যাবে, কোশ্চেন তার মধ্যে হয়ে যাবে, কোনো কোশ্চেন নিয়ে তোমাদের ডাউট করার কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, 90% ম্যাথ তোমরাকে আমি এখানে করে দেবো, 10% তোমাদেরকে করতে দেবো বাড়িতে, হ্যাঁ। আবার 10%-এর মধ্যে যদি কেউ না পারো সেটা বলে দিলে আবার সেটাও আমি ডাউট ক্লিয়ারিং সেশনে আমি সেটাও করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তোমাদের কোশ্চেন নিয়ে চাপ নেই, তোমাদের সিলেবাস নিয়েও চাপ নেই, হ্যাঁ, পুরো চাপটা আমার, শুধুমাত্র রেগুলার ক্লাসটা তোমাদের করতে হবে, হ্যাঁ। আর তোমাদের প্রায় সেমিস্টারটা 6 মান্থ, হ্যাঁ, 6 মান্থের সেমিস্টার, ঠিক আছে। আর 6 মান্থে মানে তোমাদের হচ্ছে টোটাল হচ্ছে মান্থলি আমার 1000 করে ফিজ পড়ছে, তার মানে তুমি হচ্ছে টোটাল 6000 টাকায় সেমিস্টারটা আমার মানে ইয়ে থাকবে, হ্যাঁ। মানে এর মধ্যে 3000 টাকা হচ্ছে অ্যাডভান্স দিবে, আর বাকি 3000 টাকা মোটামুটি মিডিল সিজনে, হ্যাঁ, মানে এটা হচ্ছে আমি এইভাবে নিয়ে থাকি। আচ্ছা, মানে মান্থলি তোমার 1000 করে পড়ছে হিসেব মতো, এটা আমি ভাগ করে এইভাবে নিই, মানে 3+3, হ্যাঁ, এটা 3+3, 3000 প্রথমে, তারপরে 3000 মিডল সেশনে, হ্যাঁ, মানে সিলেবাস অর্ধেক হয়ে যাওয়ার পরে আমি হয়তো আর 3000 বলবো। ওটা এখন যদি সিলেবাস শুরু হয় মানে তোমাদের আর মোটামুটি বাকিরা ভর্তি হয়ে যাবে হয়তো আর 15-20 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। তারপরে তোমার হচ্ছে বাকিটা হয়তো ওই নভেম্বরের দিকে দিতে হবে, নভেম্বর বা অক্টোবরের দিকে দিলে, অক্টোবরে, হ্যাঁ অক্টোবরে, সেপ্টেম্বর কি অক্টোবরে তোমরা বাকিটা দিবে, হ্যাঁ, সেপ্টেম্বরের দিকে বাকি 3000, হ্যাঁ, এখন 3000, বাকি 3000 পরে। আচ্ছা, তাহলে সিলেবাসটা আমি কী কী বলছি একটু ভালো করে শুনে নাও। একটা হচ্ছে লেখা হয়েছে এগুলো। হ্যাঁ স্যার। এরপরে যেটা রেসিপ্রোকাল ইকুয়েশন, হ্যাঁ, এরপরে বাইনোমিয়াল ইকুয়েশন, বাইনোমিয়াল ইকুয়েশন, বাইনোমিয়াল ইকুয়েশন, হ্যাঁ। নাম্বার 7 হচ্ছে স্পেশাল রুটস, স্পেশাল রুটস। এই হচ্ছে 7টা আমাদের সাব ইউনিট আছে, মানে আমাদের থিওরি ইকুয়েশন একটা ইউনিট, তার আন্ডারে এই আমাদের এইগুলো রয়েছে, এই সব সাব ইউনিটগুলো পড়াতে হবে তোমাদের। প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন আসে, প্রত্যেকটা টপিককে ধরে ধরে করাবো, সিলেবাস নিয়ে তোমাদের কোনো রকম চাপ নেই, হ্যাঁ। হয়েছে লেখা? আচ্ছা, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ। কমপ্লেক্স নাম্বারে
তিনটে পার্ট আছে, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3। হ্যাঁ, আর একটা ইউনিট 3। হ্যাঁ, আমরা এইচএস পর্যন্ত শুধুমাত্র কমপ্লেক্সনের বেসিক জিনিসগুলো শিখে এসেছি, এখানে সব ডিটেলসে শিখবে। হ্যাঁ, এটাই হচ্ছে অনার্স। অনার্স মানে প্রত্যেক জিনিস আমরা ডিটেলসে শিখবো। হ্যাঁ, আর প্রত্যেক দিন ক্লাস, প্রত্যেকদিন প্র্যাকটিস করে নেবে বাড়িতে, তাহলেই হবে। এখানে ইন্ট্রোডাকশন থাকবে, প্রপার্টিজ থাকবে, ঠিক আছে, নর্মাল ফর্ম, তারপর তোমার হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, সব কিছু থাকবে এখানে। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, হচ্ছে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার, কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার, হচ্ছে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, পোলার ফর্ম, প্রিন্সিপাল আর্গুমেন্ট, ঠিক আছে, পোলার ফর্মের মধ্যে প্রিন্সিপাল আর্গুমেন্ট সব কিছু আছে। প্রিন্সিপাল আর্গুমেন্ট হয়েছে। আচ্ছা, এরপরে nth রুট অফ ইউনিটি, nth রুট অফ ইউনিটি, হ্যাঁ, আর ডি মুরভস থিওরেম, অ্যাপ্লিকেশন অফ ডি মুরভস থিওরেম, অ্যাপ্লিকেশন অফ ডি মুরভস থিওরেম। হ্যাঁ, দেখো তো সবগুলো লিখতে পেরেছো কিনা, সবগুলো লেখা হলো বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন অফ ডি মুরভস থিওরেম এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর পোলার ফর্ম, হ্যাঁ, পোলার ফর্মে প্রিন্সিপাল স্যার আর্গুমেন্ট। এগুলো ইউনিট 1 এর মধ্যে? হ্যাঁ বলো, ইউনিট 1 এর মধ্যে এগুলো। হ্যাঁ, সবগুলো ইউনিট 1 এর মধ্যে, ঠিক আছে। আমি একটু মানে নিচের দিকে নেমে আচ্ছা। গেছে। এরপর আমি ইউনিট 2টা বলবো, তারপরে ইউনিট 2 তারপরে হবে। হ্যাঁ, ইউনিট 2, ইউনিট 2তে যেগুলো রয়েছে এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে ই টু দি পাওয়ার এক্স আকারে যেগুলো ছিল। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে কস হাইপারবোলিক এক্স, সাইন হাইপারবোলিক এক্স, এইগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে দেখো আমরা তো এতদিন পর্যন্ত কস এক্স পড়ে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু এখানে আবার কি পড়বে, কস হাইপারবোলিক এক্স, ঠিক আছে। এত সাইন এক্স পড়ে এসেছিল। হ্যাঁ, এখানে সাইন হাইপারবোলিক এক্স পড়বে। হ্যাঁ, ট্যান এক্স পড়েছো, এখানে ট্যান হাইপারবোলিক এক্স পড়বে, ঠিক আছে, ট্যান হাইপারবোলিক এক্স এগুলো পড়বে। তাহলে এখানে কি কি ইউনিটগুলো রয়েছে, ইউনিটটা লিখো, এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। 2 নাম্বার লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, আর কমপ্লেক্স এক্সপোনেন্ট, কমপ্লেক্স এক্সপোনেন্ট, ঠিক আছে। এই হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 ছোট ইউনিট আছে, কোনো প্রবলেম নেই, খুব আর্লি হবে। আচ্ছা, এটা সিলেবাসের একটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে কীরকম হবে সিলেবাসটা। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে তোমাদের আইডিয়াটা মেনলি লাগবে, কেননা ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা
পার্ট আমি ধীরে ধীরে করাবো সময় নিয়ে, হ্যাঁ, মানে তোমাদের হচ্ছে আর কোশ্চেন তোমাদের ম্যাক্স আমি যা কিছু করাবো খাতা থেকেই সব কিছু পড়ে যাবে, তুমি তাহলে দেখবে 90 থেকে 95% তুমি কমন পেয়ে যাবে, হ্যাঁ, মানে ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু খাতাটা তোমার মেনলি, হ্যাঁ, খাতা ঠিক করে রেডি করবে, প্রথম থেকে বলছি খাতা ঠিক করে রেডি করবে, তাহলে বাকিটা হয়ে যাবে। আচ্ছা, ইউনিট 3 কী হবে? ইউনিট 3-তে ট্রিগনোমেট্রিক ফাংশন, হাইপারবোলিক ফাংশন, মেট্রিক ফাংশন, হাইপারবোলিক ফাংশন, ঠিক আছে, ইনভার্স ফাংশন, আর হচ্ছে গ্যাগোরিস ফাংশন, হ্যাঁ, বা গ্যাগোরিস সিরিজ, GREGORY, হ্যাঁ, গ্যাগোরিস সিরিজ, ঠিক আছে। এই পার্টগুলো আমাদের লাগবে, ট্রিগনোমেট্রিক ফাংশন, হাইপারবোলিক ফাংশন, ইনভার্স ফাংশন আর গ্যাগোরিস সিরিজ, এই পার্টগুলো আমাদের সিলেবাসের ভিতরে রয়েছে, সবগুলোই লাগবে। আচ্ছা, ধীরে ধীরে আমি হচ্ছে আজকে বেশি কিছু নয়, আজকে কমপ্লেক্স নাম্বার আমি হচ্ছে তোমাদের শুরু করব, কমপ্লেক্স নাম্বার আজকে শুরু করব, মানে এই ইউনিটটা শুরু করব, ঠিক আছে। বেসিক জিনিসটা তোমরা যেহেতু 11-এ পড়ে এসছো তাহলে সুবিধা হবে, একটু মনে করিয়ে দেবো জিনিসগুলো কীরকম পড়েছো, এই পার্টটা একটু শুরু করবো, হ্যাঁ, ইন্ট্রোডাকশন ক্লাসটা আজকে। আচ্ছা, তাহলে সিলেবাসটা আপাতত বুঝতে পারলে, পুরো সিলেবাসটা একদিনে বোঝার দরকার নেই, মানে যেটুকু বুঝালাম, মানে এই ক্লাসিক্যাল এলজেব্রার পার্টটা আমি বুঝালাম, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা আজকে বুঝালেও বুঝতে পারবে না, ওই ক্লাস শুরু হওয়ার আগে আগে বুঝিয়ে দেবো, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টের ক্লাস যেদিন করাবো তার আগের দিন বুঝিয়ে দেবো, হ্যাঁ, বা সেদিনই বুঝিয়ে দেবো, ঠিক আছে, ফার্স্ট ক্লাসে। বলো, কোথাও ডাউট থাকলে বা কোনো বলার থাকলে বলো। পুরোটা লিখতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার কোন স্কুল বা কোন স্কুল থেকে এসছো বা কোথায়, মানে শুনেছি স্যার ঝাড়গ্রাম। আমি ঝাড়গ্রামে, হ্যাঁ ঝাড়গ্রামে থাকি, আরবিএম স্কুল থেকে পাস আউট করেছি। আচ্ছা আচ্ছা, পরবর্তীকালে মেস তো মেদিনীপুরে মেস নিয়ে নেবে নাকি? হ্যাঁ মেদিনীপুরে মেস দেখা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, স্যার বলছি অফলাইন ক্লাসটা কবে থেকে হবে? অফলাইন ক্লাসটা তোমাদের আরও কয়েকজন যোগাযোগ করার পরে মোটামুটি তোমাদেরকে ডেট দেবো, মানে এখন তো আপাতত তুমি একাই এই সেমিস্টারে এখন এসছো, মানে আরও কয়েকজন আসুক তারপরে আমি ইয়ে করে দেবো, হ্যাঁ, শিডিউলটা সেভাবে সেট করে দেবো, অসুবিধা হবে না। আচ্ছা এখন অনলাইনে তুমি টাচে থাকো, আর হচ্ছে তখন মেসে আসবে, আর কি ক্লাস শুরু হোক না, স্কুল কলেজেও ক্লাস শুরু হোক তারপরে আসবে, বুঝতে পারছো? আচ্ছা। চলো হেডিং করো কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, ফার্স্ট। দেখো, কমপ্লেক্স নাম্বারের আইডিয়াটা আমাদের তখন এসছে, মানে আমরা যখন বিশেষ করে কমপ্লেক্স নাম্বারের একটা নতুন আমরা টার্ম একটা শিখেছিলাম আই দিয়ে, হ্যাঁ, এটাকে বলা হতো আয়োটা, মনে আছে? এটাকে বলা হতো আয়োটা। কখন এসছে না, আমি যখন দেখো এই এই টাইপের যখন আমি ইকুয়েশনগুলো নিয়ে সলভ করা শুরু করি আমরা, তখন দেখতে পাবো একটু আলাদা টাইপস হয়, দেখবে এখানে যদি এক্স স্কোয়ার করা হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাওয়া যায়? -1, তাই না? মানে এটা স্কোয়ার করছি -1, এখান থেকে কী পাওয়া যাচ্ছে? এক্স সমান কী হচ্ছে না, প্লাস ও মাইনাস √(-1)। দেখো এই যে √(-1) এই যে ফর্মেটটা এসছে, এটা দেখো ভিতরে রুটের ভিতরে কি আছে? মাইনাস আছে। আমরা এতক্ষণ পর্যন্ত রিয়েল অ্যানালিসিস যা কিছু করেছি, √() ভিতরে যা হতো এক্স থাকলে সেই এক্সটাকে কী হতো? পজিটিভ হতে হতো, হ্যাঁ, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটা নেগেটিভ আসবে, হ্যাঁ।
এই নেগেটিভ যে পার্টটা, ভিতরের পার্টটা নেগেটিভ আসছে, এখান থেকে আমাদের কমপ্লেক্স নাম্বারের আমাদের ইনিভেশন শুরু হয়। হ্যাঁ, মানে একদম বলতে পারো সূচনা শুরু হয়। হ্যাঁ, এই রুট আন্ডার অফ -1 এই পার্টটাকে আমি আই ধরে নেওয়া হয়। হ্যাঁ, এই কমপ্লেক্স নাম্বারে যা কিছু পড়বো রুট আন্ডার -1 মানে আই। কমপ্লেক্স নাম্বারে আমরা শুরুতেও পড়েছি রুট আন্ডার -1 থাকা মানে কি হবে, আই। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আয়োটা। ঠিক আছে, এটাকে বলা হবে আয়োটা। হ্যাঁ, বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখানে লিখো ডিফিনেশন। প্রথমে স্টার দিয়ে লিখে রাখো গস, সায়েন্টিস্ট গস বা গাউস, এটা এটা কি হচ্ছে না, ইন ইনভেন্টর অফ আই ইকুয়াল টু কত না, আই ইকুয়াল টু আমাদের রুট ওভার অফ -1। হ্যাঁ, আই ইকুয়াল টু কী হয়, রুট আন্ডার অফ -1। এটা প্রথমে আমাদের সায়েন্টিস্ট গস নামে একজন সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন এটা ইনভেনশন করেছিলেন, মানে আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, ডিফিনেশন কি না, এ কমপ্লেক্স নাম্বার, দেখো এ কমপ্লেক্স নাম্বার a complex number z is defined by the order pair, by the order pair হচ্ছে a b such that হচ্ছে লিখো it satisfies satisfying the following condition, satisfying the following condition. The following condition, following condition বলতে পারো, প্রপার্টি বলতে পারো, যেটা হচ্ছে প্রপার্টিজ, এটা বলা যায়। কি কি প্রপার্টিজ না, এক নাম্বার ধরো a, b একটা অর্ডার পেয়ার আর c, d একটা অর্ডার পেয়ার। এখান থেকে ইফ এন্ড অল লিফ, এখান থেকে কি বলতে পারো না, ইফ এন্ড অল লিফ হয়েছে। দেখো ইফ এন্ড অল লিফের একটা মিনিং রয়েছে। ইফ এন্ড অল লিফের মিনিংটা হচ্ছে, মানে ধরো তুমি বললে একটা হচ্ছে আমরা কি বলা হয় না, কন্ডিশন থেকে রেজাল্ট, হ্যাঁ, তাহলে কন্ডিশন থেকে রেজাল্ট যেমন হবে, আবার রেজাল্ট থেকে কন্ডিশনও বলা যাবে। হ্যাঁ, রেজাল্টটা হলো কন্ডিশনটাকে বলতে পারবে। এটাকে বলা হয় ইফ এন্ড অল লিফ কন্ডিশন। হ্যাঁ, মানে সাফিসিয়েন্ট এবং নেসেসারি দুটো পার্টকে বলা হয় একসাথে কি, ইফ এন্ড অল লিফ কন্ডিশন। মানে এই কন্ডিশনটা হলে আমাদের এটা হবে a ইকুয়াল টু বি, আর আচ্ছা, আর বি ইকুয়াল টু সরি a ইকুয়াল টু সি করো, a ইকুয়াল টু সি, আর বি ইকুয়াল টু কী হবে, ডি। হ্যাঁ, বি ইকুয়াল টু ডি। ঠিক আছে, এই কন্ডিশন আর এই কন্ডিশন। তাহলে কি বললাম না, কমপ্লেক্স নাম্বার জেড এটা ইজ ডিফাইন্ড বাই দ্য অর্ডার পেয়ার এ বি সাচ দ্যাট ইট স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশন। ফলোয়িং কন্ডিশনগুলো কী কী না, এই কন্ডিশনটা থেকে কী বলা হবে না, এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু ডি। হ্যাঁ, দেখো এটা যদি একটু দেখো ভালো করে, আমি একটু কালারটা চেঞ্জ করছি। দেখো এর করসপন্ডিং এটা কি আছে, সি আছে, আবার বি এর করসপন্ডিং ডি। পেয়ারটাকে তুমি এইভাবে করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর কন্ডিশনটা কি,
2 নম্বর কন্ডিশনটা হচ্ছে ধরো a কমা b প্লাস c কমা d, হ্যাঁ, এটা কি হবে না, এটা ইকুয়াল টু এটা a প্লাস c হবে কমা দিয়ে b প্লাস d হবে, হ্যাঁ, মানে প্রথম দিকে যে কোঅর্ডিনেটগুলো আছে সেগুলো যোগ হবে একসাথে, আর সেকেন্ড কোঅর্ডিনেটগুলো একসাথে যোগ হবে, পেয়ারটা এইভাবে ভাঙা হবে, ঠিক আছে। এটাকে বলা হবে অ্যাডিশন, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যাডিশন, যোগের প্রপার্টি, হ্যাঁ। আচ্ছা 3 নাম্বার যে প্রপার্টিটা হোল্ড করতে হবে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রপার্টি। কীরকম হবে না, a কমা b ইন্টু c কমা d, হ্যাঁ, ঠিক আছে। এটা থেকে কি হবে না, এটা মাল্টিপ্লাই করে একটু বলো কত হবে, মানে এটা হচ্ছে AC হবে আর BD হবে। এসি হবে বিডি হবে। আচ্ছা এসি মাইনাস বিডি একটু ভালো করে দেখো, আচ্ছা এসি মাইনাস বিডি, ঠিক আছে, কমা দিয়ে এসি মাইনাস বিডি, হ্যাঁ। আচ্ছা কমা দিয়ে যেটা হবে এডি প্লাস বিডি, হ্যাঁ, বিসি। এটা দেখো এই প্রপার্টিটা কিন্তু একটু মনে রাখার জিনিস আছে, কেননা মাইনাসটা কোথায় আছে ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, কোথায় কোনটা রয়েছে একটু দেখে নাও। তাহলে এ এর সাথে সি হলো, মাইনাস দিয়ে কি হয় বি এর সাথে ডি হয়েছে। আচ্ছা পরেরটা কি হচ্ছে, রেড কালার দিচ্ছি, এ এর সাথে ডি কে নিয়ে যাচ্ছি, প্লাস দিয়ে কি হচ্ছে বি এর সাথে সি কে নিচ্ছে, ঠিক আছে। এটা মাল্টিপ্লিকেশন প্রপার্টি, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন বা এটা ডিফিনেশন অফ মাল্টিপ্লিকেশন এটা বলতে পারো, হ্যাঁ, ডিফিনেশন অফ মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, ঠিক আছে। আগেরটা কি অ্যাডিশন, হ্যাঁ, এটা হচ্ছে ডিফিনেশন অফ অ্যাডিশন, ঠিক আছে। এখানে লিখো অফ দ্য অর্ডার পেয়ার, অফ দ্য অর্ডার পেয়ার, অর্ডার্ড পেয়ার, হ্যাঁ, এ বি দ্য ফার্স্ট কম্পোনেন্ট। দেখো এখানে এই যে এবি অর্ডার পেয়ার আছে, এখানে ফার্স্ট কম্পোনেন্ট কোনটাকে বলা হবে, এই এটাকে বলা হবে ফার্স্ট কম্পোনেন্ট, আর সেকেন্ড কম্পোনেন্ট কোনটাকে বলা হবে না, এই বিটাকে বলা হবে সেকেন্ড কম্পোনেন্ট, নাকি। দেখো দ্য ফার্স্ট কম্পোনেন্ট component A is said to be, A is said to be real part, হ্যাঁ, real part of Z, and the second component B is said to be imaginary part of Z, ঠিক আছে। তাহলে দেখো আমি একটু অন্যভাবে দেখাচ্ছি, ধরো জেড ইকুয়াল টু তোমরা করে এসেছিলে এতদিন পর্যন্ত এ প্লাস আইবি, হ্যাঁ, এখানে বুঝতে পারছো এটাকে বলা হয় রিয়েল পার্ট, আর বিটাকে কি বলা হবে ইমাজিনারি পার্ট, এটাই বলা হচ্ছে পার্ট, ঠিক আছে। এই যে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট এটাকে তুমি এইভাবে না লিখে তুমি এরকম পেয়ার ফর্মও লিখতে পারবে এ কমা বি, হ্যাঁ, এটাই বলা হচ্ছে, হয়েছে। দেখো কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার, কনজুগেটিভ কমপ্লেক্স নাম্বারটা কি না, কনজুগেটিভ কমপ্লেক্স ধরো আমি জেড একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, হ্যাঁ, জেড কমপ্লেক্স নাম্বারটা কি নিলাম এ প্লাস আইবি, হ্যাঁ, ধরো একটা ফর্মে নিলাম, হ্যাঁ, এটা এটা ধরো বি এ কমপ্লেক্স নাম্বার,
be a complex number. আচ্ছা, then the conjugate of z, then the z is denoted by z bar, হ্যাঁ, যেটা তো আমরা বাংলায় অনুবন্ধী জটিল রাশি বলে এটা পড়েছিলাম না টার্ম, ওই টার্মটা। হ্যাঁ, জেড ইকুয়াল টু এ প্লাস আইবি হলে এখান থেকে কি কনজুগেট অফ জেড, এটাকে জেড বার দ্বারা ডিনোট করা হবে। হ্যাঁ, বলো তো জেড বারটা কি হতো, মনে আছে কিনা? মনে আছে? জেড বার সমান কি হতো, মনে আছে কিছু? না স্যার মনে নেই, একটু বলে দিন। স্যার ওটা কি স্কোয়ার হতো, মানে রুট ওভার অফ এ স্কোয়ার? না না না, ওটা হতো না। মানে জেড বার মানে, মানে এই ভিতরে এই যে এ প্লাস বি আছে, আইবি আছে না, হ্যাঁ, এটা কি হ্যাঁ হবে বলো হ্যাঁ। তো, শুধুমাত্র এ মাইনাস আইবি, ও আচ্ছা। মানে শুধুমাত্র চেঞ্জ হবে, শুধু মাঝখানের অংশটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তার কনজুগেট, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, লিখো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জেড বার। হ্যাঁ, ছোট ছোট জিনিস কিন্তু শিখে নাও ভালো করে। হ্যাঁ, আমাদের শেখাটাই মেন, মানে শেখাটা এবং প্রত্যেকটা জিনিস যেন খাতায় তোমার ঠিকঠাক করে থাকে, সেইগুলো হলেই তুমি প্র্যাকটিস, এক্সাম সব কিছু এখানে নেওয়া হবে, কোনো তোমার কোনো প্রবলেম নেই। এখন অনলাইন হচ্ছে বলে ক্লাসটা খারাপ হবে এমনটা নয়, অনলাইন অফলাইন একই, ভাইব্রেশনটা মেনলি শেখার জিনিস। হ্যাঁ, শিখতে পারছো কিনা সেটা দেখে ফোকাস করো ভালো করে। এটাকে বলা হবে ইমাজ, দেখো আমাদের রিয়েল একটা আর কি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এইটাকে, এটাকে এক্স এক্সিস বলা হচ্ছে, এক্স এক্সিসটাকে কি বলা হবে, রিয়েল এক্সিস, এটাকে এক্স দ্বারা ডিনোট করা এগুলো, এটাকে বলা হয় রিয়েল এক্সিস, ঠিক আছে? এটাকে রিয়েল এক্সিস, আর এটা কি বলা হবে, এটাকে বলা হয় ইমাজিনারি এক্সিস, ঠিক আছে? ইমাজিনারি এক্সিস, তাহলে এই পাশটা রিয়েল এক্সিস, ওটা ইমাজিনারি এক্সিস, ঠিক আছে? এখন জেড দ্বারা এ প্লাস আইবি, তাহলে ধরো এ প্লাস আইবি, ধরো আমি এর জায়গায় আমি ধরো জেড ইকুয়াল টু, উদাহরণ সাপেক্ষে আমি বললাম 5 প্লাস আই 3i, হ্যাঁ, বা i3 বা 3i বলতে পারো, যেটা হচ্ছে, তার মানে বুঝতে পারছো আমরা পোলার ফর্মে কীভাবে লিখতে পারি এটাকে, 5,3 নাকি? তাহলে 5,3 মানে তুমি কি, মানে এক্স এক্সিস বরাবর 5 ইউনিট যাব, গেলাম। আচ্ছা, তারপরে কি করবো, ওয়াই এক্সিস বরাবর কত ইউনিট যাবো, 3 ইউনিট। হ্যাঁ, তাহলে 5,3, ঠিক আছে? হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে কি হলো, এটা হচ্ছে 5,3 পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন জেড বার দিলাম, জেড ইকুয়াল টু যদি এটা হয়, জেড ইকুয়াল টু যদি আমার এই জিনিসটাই হয়, জেড ইকুয়াল টু 5 প্লাস 3i, হ্যাঁ, তাহলে জেড বার ইকুয়াল টু কী হবে, আমি একটু আগে বললাম জেড বার ইকুয়াল টু কী হবে, 5 মাইনাস 3i। হ্যাঁ, তাহলে দেখো 5 প্লাস 3i, এটা কি হচ্ছে না, প্রথম মানে একদম ফার্স্ট কোয়ার্ডেন্ট আছে, কোয়ার্ডেন্ট জানো তো, কোয়ার্ডেন্ট মানে এটা হচ্ছে প্রথম কোয়ার্ডেন্ট, এটা ফার্স্ট, প্রথম যে এক্সিস এটা ফার্স্ট কোয়ার্ডেন্ট, এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট, এটা থার্ড কোয়ার্ডেন্ট, এটা ফোর্থ কোয়ার্ডেন্ট। হ্যাঁ, এইভাবে থাকে না, বাংলায় পড়ে এসছে এগুলো, প্রথম, হ্যাঁ হ্যাঁ, প্রথম কোয়ার্ডেন্ট, সেকেন্ড কোয়ার্ডেন্ট, এরকম আছে। আচ্ছা, দিলে 5 মাইনাস 3i, হ্যাঁ, মানে, মানে এক্স এক্সিসের দিকটা পজিটিভ হবে, আর ওয়াই এক্সিসের দিকটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, মানে ওয়াইটা তখন উপর দিকে না গিয়ে নিচের দিকে হবে। চলো এটা করো, দিলে এক্স এক্সিসটা এটা হলো, আর নিচের দিকে 3 ইউনিট, হ্যাঁ, মাইনাস 3 ইউনিট, দিলে এরকম একটা পয়েন্ট হবে। দিলে উপর দিকে দিলে আমি আলটিমেট কি পয়েন্ট পাচ্ছি, আলটিমেট পাচ্ছি উপরে যদি আমাদের 5,3 হয়, নিচটাতে কি হবে 5 মাইনাস 3, মানে জাস্ট মিরর ইমেজ, এই পয়েন্টটার মিরর ইমেজ কোন পয়েন্টটা, নিচের পয়েন্টটা। হ্যাঁ,
এই উপরে যে পয়েন্টটা আছে তার মিরর ইমেজ কোনটা, নিচের পয়েন্টটা। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ উপরে হ্যাঁ বুঝতে পেরেছি। মানে এক্স এক্সিসের রেসপেক্টে তুমি যদি এক্স এক্সিসটা তুমি মিরর ধরো, মানে আয়না হিসেবে ধরো, ওর প্রতিবিম্বটা এখানে আসছে। হ্যাঁ, বুঝতে হুম। পারলে? এটা লিখে নাও, নোট করে লিখো। নোট করে কি লিখবে না, দ্য পয়েন্ট জেড বার, ঠিক আছে, জেড বার, এটা ইজ দ্য রিফ্লেকশন। হ্যাঁ, রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট জেড ইন দ্য রিয়েল এক্সিস। এই রিয়েল এক্সিসের রেসপেক্টে কি না, এটা হচ্ছে রিফ্লেকশনটা, জেড পয়েন্টের রিফ্লেকশন পয়েন্ট। হ্যাঁ, জেড বারটা কোন পয়েন্টের অ্যাবাউটে রিফ্লেক্ট হচ্ছে না, এক্স এক্সিসের অ্যাবাউটে রিফ্লেক্ট হচ্ছে না, হচ্ছে। হ্যাঁ, এখন আমি প্রপার্টিগুলো দেখে নেবো। হ্যাঁ, লিখো প্রপার্টিজ অফ কনজুগেট নাম্বার। হ্যাঁ, প্রপার্টিজ প্রপার্টিজ অফ কনজুগেট কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, হচ্ছে। দেখো, এক নম্বর প্রপার্টি হচ্ছে কোনো একটা নাম্বার, হ্যাঁ, ধরো জেড। হ্যাঁ, এই জেডটাকে তুমি একবার কনজুগেট করছো, তার উপরে আর একবার কনজুগেট করছো, মানে ডবল বার কনজুগেট করছো, তাহলে কী হবে বলো তো? কে বলতে পারে বলো? একটা আইডিয়া থেকে বলো। কোন একটা জেডকে একবার কনজুগেট করলে প্রথমে, তারপর ফের আরেকবার করলে, হ্যাঁ, মানে দুবার করলে, তখন কি হবে? স্যার আগেরটাই ফিরে আসবে আগে, যেটা আগে ছিল। হ্যাঁ একদম ঠিক। দেখো আমি এই যে 5 + i3 ছিল না, হ্যাঁ, এটা একবার কনজুগেট করতে কি পেয়েছি, একবার কনজুগেট 5 - i3। হ্যাঁ, আবার এরও যখন আবার কনজুগেট করে দিবে তখন জেড ডবল বার হয়ে যাবে, তখন তোমার কি হবে, 5 + i3 হয়ে যাবে। হ্যাঁ, এই ভিতরে পার্টটা আবার মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তখন তোমার কি হচ্ছে, অ্যাকচুয়ালি প্রথমটা ঘুরে চলে আসছে, তাই না? তাহলে ওটাই হচ্ছে ফার্স্ট প্রপার্টি। হ্যাঁ, ছোটো ছোটো এক্সাম্পল নিয়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, Z1 + Z2 এর উপরে হোল বার। হ্যাঁ, এটা দিয়ে দিলে কি হবে না, প্রথমটা হচ্ছে জেড বার, Z1 বার প্রথমে হবে, প্লাস Z2 বার হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 2 নম্বরটায় কি বললাম না, তুমি Z1 + Z2 তার উপরে হোল বার আছে, মানে পুরোটার উপরে বার আছে। হ্যাঁ, এটা দিলে কী হবে, বারটা তোমার প্রথমে একটা ভেঙে নেবে আর দ্বিতীয় একটা ভাঙবে। হ্যাঁ, মানে জাস্ট ইয়ে হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বার, Z1 - Z2 এর উপরে হোল বার। হ্যাঁ, কী হবে না, Z1 বার - Z2 বার, ঠিক আছে। 4 নাম্বার, খুব প্রপার্টিগুলো খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, কেননা আমাদের যখন কোশ্চেন করাবো তখন দেখবে এই প্রপার্টিগুলো কাজে লাগছে। হ্যাঁ, তখন কোথা থেকে হলো এটা বলবো না, কিন্তু প্রপার্টিগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। Z1 * Z2 এর উপরে হোল বার, এটা তাহলে কী হবে না, Z1 বার * Z2 বার, ঠিক আছে। 5 নম্বর প্রপার্টি হচ্ছে Z1/Z2 এর উপরে হোল বার আছে, বাইরে হোল বার। হ্যাঁ, তখন কী হবে না, Z1 বার হবে আর নিচটাতে Z2 বার হবে। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে, যেখানে এই কন্ডিশনটার ক্ষেত্রে একটা কন্ডিশন থাকবে, প্রোভাইডেড Z2টা নট ইকুয়াল টু 0। হ্যাঁ, Z2টা 0 হবে না। হ্যাঁ, 0 হয়ে গেলে আলাদা, Z2 0 হয়ে গেলে কি হবে, আনডিফাইন্ড হয়ে যাবে। হ্যাঁ, কোনো একটা সামথিং ভ্যালু আছে, ধরো কিছু একটা আছে এক্স, তাকে যদি 0 দিয়ে ভাগ করা হয়, মানে ডিভাইড করা হয়, তাহলে কী হবে, এটা আনডিফাইন্ড কেস। হ্যাঁ, এটা আনডিফাইন্ড। হ্যাঁ, ঠিক আছে। ওই জন্য 0 হওয়া চলবে না।
এটা 5 নম্বর প্রপার্টি হলো। 6 নম্বর প্রপার্টি করো। ধরো জেড প্লাস জেড বার, বলো জেড প্লাস জেড বার করলে কি পাওয়া যাবে একটু নিজেই জানো, মানে সামনে তোমার সামনেই রয়েছে, তুমি একটু একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। হ্যাঁ, জেড প্লাস জেড বার, জেড মানে তুমি যদি এক্সাম্পলটার উপর একটু ভালো করে ফোকাস করো দিলে বুঝতে পারবে। হ্যাঁ স্যার বলছি যে আই দিয়ে যেটা থাকবে সেটা হ্যাঁ কেটে যাবে। আচ্ছা, তাহলে ইমাজিনারি পার্টটা কেটে যাবে, শুধু রিয়েল পার্টটা থাকবে, তাই তো? হ্যাঁ 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 তাহলে হ্যাঁ, আর রিয়েল পার্টটা কি হয়, দ্বিগুণ হয়ে যাবে তো, কেন বলো তো? হয়ে যাবে হ্যাঁ 2 ইন্টু, কিন্তু একটা সংখ্যা থাকবে। হ্যাঁ একদম 2 ইন্টু রিয়েল জেড। হ্যাঁ মানে ওই রিয়েল এই জেড, জেড যেটা থাকবে জেডের হচ্ছে রিয়েল পার্টটা শুধু হবে। হ্যাঁ সামনে 2 হয়ে যাবে, কেন বলো তো, যেহেতু দুবার রিপিট হচ্ছে ওই কারণে। আচ্ছা একই রকমভাবে 7 নাম্বার জেড মাইনাস জেড বার করলে ইমাজিনারি পার্টটা থাকবে, হ্যাঁ রিয়েল পার্টটা কেটে যাবে, 2 ইন্টু আই ইমাজিনারি অফ জেড। হ্যাঁ এটা হবে, ঠিক আছে। আর 8 নাম্বার তুমি জেড এবং জেড বার এর মধ্যে প্রোডাক্ট করলে কি পাওয়া যাবে, একটু প্রোডাক্ট করে দেখো তো, জাস্ট সিম্পলি গুণ করো। হ্যাঁ জেড আছে, এটা জেড বারটা আছে 5 মাইনাস আই 3 বা 3i, এর দুটোর মধ্যে প্রোডাক্ট করো, প্রোডাক্ট করলে কি পড়ে থাকবে দেখো। হ্যাঁ পিওরলি ইমাজিনারি হচ্ছে না পিওরলি রিয়েল হচ্ছে সেটা দেখে নাও। দেখো প্রোডাক্ট করাটা কোনো ব্যাপার নেই, সহজ প্রোডাক্ট করা। হ্যাঁ কমপ্লেক্স নাম্বার প্রোডাক্ট কীভাবে কর, হচ্ছে একটু দাঁড়ান। হ্যাঁ করো করো। স্যার বলছি রিয়েল আসছে। শুধু রিয়েল আসছে না, হ্যাঁ পিওরলি রিয়েল হ্যাঁ হবে। হ্যাঁ ওটা শুধু রিয়েল আসে মানে এটা পিওরলি রিয়েল। হ্যাঁ পিওরলি। হুম, ইজ এটা কি আসছে, পিওরলি রিয়েল। হ্যাঁ ঠিক আছে, এটা পিওরলি রিয়েল এই পার্টটা। তাহলে এই হচ্ছে প্রপার্টি, এই প্রপার্টিগুলো আমাদের কিন্তু কোশ্চেন করতে গিয়ে প্রত্যেকটা স্টেপে আমাদের কাজে লাগবে। হ্যাঁ আমি যখন কোশ্চেনগুলো করাবো তখন দেখতে হবে এগুলো অনেক কাজে লাগছে। দেখো মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার হেডিং করো। হ্যাঁ মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। দেখো লেট জেড ইকুয়াল টু, এটা এ প্লাস আইবি যদি হয়, এ প্লাস আইবি। হ্যাঁ এটা ইজ এ কমপ্লেক্স নাম্বার, ইজ এ কমপ্লেক্স নাম্বার, আচ্ছা দেন দ্য মডিউলাস অফ জেড, দেন দ্য মডিউলাস অফ জেড of z, আচ্ছা is denoted by, is denoted by, কীভাবে ডিনোট করা হবে না মড অফ জেড এইভাবে। হ্যাঁ কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসকে এইভাবে মড অফ জেড দ্বারা ডিনোট করা হবে। হ্যাঁ অর এইভাবে এমওডিও বলা হয় মড অফ জেড, ঠিক আছে একই জিনিস। লিখো অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই, ইট ইজ ডিফাইন্ড বাই, কীভাবে ডিফাইন করা হবে না ডিফাইন করা হবে মড অফ জেড ইকুয়াল টু রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো করে মনে রাখো, তাহলে কি বললাম, এ প্লাস আইবি থাকলে এটা কি হচ্ছে, যখন তুমি মড অফ জেড করছো তাহলে কি হবে, রিয়েল পার্টের স্কোয়ার হবে আর ইমাজিনারি পার্টের স্কোয়ার হবে। হ্যাঁ বুঝতে পারছো,
আর জিওমেট্রিক্যালি এটা যদি বলা হয়, লিখো জিওমেট্রিক্যালি, জিওমেট্রিক্যালি কি বলা হবে না, মড অফ জেড ইকুয়াল টু, এটা ইকুয়াল টু দ্য ডিস্টেন্স বিটুইন, দ্য ডিস্টেন্স বা ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, এরকম বলতে পারো, ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। হ্যাঁ, মানে অরিজিন থেকে, অরিজিন টু জেড। হ্যাঁ, মানে অরিজিন থেকে জেডের ডিস্টেন্স। হ্যাঁ, এটাই বলা হবে। মানে দেখো একটা ছবিটার নিচে ছবিটা আঁকো, বুঝতে পারবে। হ্যাঁ, আমরা জানি এটা হচ্ছে রিয়েল এক্সিস, রিয়েল এক্সিস, ঠিক আছে, আর এই পাশটা ইমাজিনারি এক্সিস, মানে এটাকে ইমাজিনারি জেড বলতে আর এই পাশটা। আচ্ছা, ধরো আমি জেড একটা দিলাম, জেডটা ধরো কি দিলাম না, এ প্লাস আইবি। হ্যাঁ, এ প্লাস আইবি হচ্ছে, এটা জেড। তাহলে এই জেডটার মড মানে কি, মড মানে কি বললাম না, অরিজিন থেকে তার ডিস্টেন্স। হ্যাঁ, অরিজিন থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সই হচ্ছে আমাদের আমাদের মড ভ্যালু। হ্যাঁ, মানে এ অরিজিন মানে কি হয়, 0 0। হ্যাঁ, এই 0 0 পয়েন্ট থেকে এটা ধরো এ কমা বি দিলাম, এই পয়েন্টটা পোলার, পোলার ইয়ে মানে আমাদের যদি ইয়ে ফর্মে নেওয়া হয়, একটু আগে বললাম এটা কি ফর্ম বললাম এটাকে, এটা অর্ডার পেয়ার ফর্ম। হ্যাঁ, এ কমা বি আকারে লেখা মানে এটা অর্ডার পেয়ার বলা হয়। হ্যাঁ, মানে স্থানাঙ্ক জ্যামিতিতে যেটা ব্যবহার করে অর্ডার পেয়ার। এই অর্ডার পেয়ারে যদি লেখা হয় তাহলে এটা এ কমা বি বলতে পারবো, আর এটা 0 0 বলতে পারবো। এদের মধ্যে ডিস্টেন্স। হ্যাঁ, আচ্ছা, দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা জানা আছে তো তোমার নাকি? দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা মনে আছে কিনা বলো তো? এটা 0 0, এটা এ কমা বি। বা আমি যদি আর একটু আরও ভুলে যাও যদি, হ্যাঁ, মনে করার জন্য এটা করো, ধরো এটা এ কমা বি আর এটা সি কমা ডি, তাহলে দুটো এদের মধ্যে ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স কত হবে? স্যার রুট ওভার অফ সি মাইনাস এ এর হোল স্কয়ার, হ্যাঁ, একদম, প্লাস তারপরে ডি মাইনাস, প্লাস ডি মাইনাস বি এর হোল স্কয়ার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে এটা কত হবে, এখানে 0 0 আছে, তাহলে কি হবে, ডি ইকুয়াল টু হয়ে যাবে রুট আন্ডার অফ এ মাইনাস 0 তার হোল স্কয়ার মানে এ স্কয়ার, আর বি মাইনাস 0 তার হোল স্কয়ার নাকি? হ্যাঁ, তাহলে এটা উপরটা এ স্কয়ার হবে প্লাস বি স্কয়ার হবে। তাহলে ওটাই করছি এখানে। তাহলে এটা কি হবে, এটাকে মড অফ জেড দ্বারা ডিনোট করা হবে, আর এটা সমান কি হবে, রুট আন্ডার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝতে পারছো? ওটাই করা হয়েছে। কোথা থেকে ডিস্টেন্স না, অরিজিন থেকে জেডের ডিস্টেন্স। হ্যাঁ, মড জেড মানে আর কিছু না। হ্যাঁ, নোট করো, নোট, NOT লিখো, জেড জেড বার, জেড জেড বার এটা করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে, ধরো জেড ইকুয়ালটা আমি এ প্লাস আইবি দিলাম। হ্যাঁ, আর জেড বার সমান এ মাইনাস আইবি, এটা তুমি জানো। তাহলে এদের মধ্যে প্রোডাক্ট করলে কি পাওয়া যাবে, যেহেতু বুঝতে পারছো একটা এ প্লাস বি একটা এ মাইনাস বি আছে, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে। তাহলে এ স্কোয়ার মানে এটা, আর বি স্কোয়ার মানে মাইনাস দিয়ে আইবি তার হোল স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা বলো তো এটা মানে কি হবে, এটা এ স্কোয়ার হলো, আর আই স্কোয়ার মানে কি জানি, মাইনাস মাইনাস ওয়ান, আই স্কোয়ার ভ্যালু মাইনাস মাইনাস ওয়ান, শুধু মাইনাস ওয়ান। মাইনাস। আই মানে রুট ওভার মাইনাস ওয়ান। হ্যাঁ, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো এটা ভেঙে দিলে আই স্কোয়ার বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে বি স্কোয়ারটা থাকলো আর আই স্কোয়ারটা মাইনাস ওয়ান হবে, তাহলে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কী হবে, মাঝখানটা প্লাস হয়ে যাবে আর বি স্কোয়ার হবে, হয়েছে। আর এটা মানে কি জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি, এই যে মড অফ জেড, বুঝতে পারলে? আচ্ছা, দিলে তুমি আরেকটা কাজ করতে পারো, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা তুমি চাইলে একটা ভিতরে একটা রুট দিলে আর বাইরে একটা হোল স্কোয়ার দিলে, একই জিনিস না? হ্যাঁ, কি জিনিস? একই জিনিস, কোনো একটা সংখ্যাকে রুট করে তার বাইরে হোল স্কোয়ার দেবেন, একই জিনিস। আর এই ভিতরের পার্টটাকে তুমি কত লিখতে পারো, মড অফ জেড আর বাইরে হোল স্কোয়ার করে দাও। হ্যাঁ, দিলে কি পেলাম, জেড জেড বার বার করলে কত পাওয়া যাবে, জেড জেড বার করলে এটা মড অফ জেডের স্কোয়ার পেয়ে যাবো। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ,
এই প্রপার্টিটা আমাদের অনেক কাজে লাগবে, হ্যাঁ এই প্রপার্টিটা খুব কাজে লাগবে। নোট 2 করো, হ্যাঁ নোট 2 লিখো লেট z1 ইকুয়াল টু, ধরো আমি দিলাম a প্লাস আইবি, আর z2 ইকুয়াল টু দিলাম c প্লাস আইডি, হ্যাঁ c প্লাস আইডি। ঠিক আছে, এখানে দুটো পয়েন্টের মধ্যে আমি যদি z1 মাইনাস z2 করি তাহলে কি পাওয়া যাবে দেখো, এটা সমান কত পাওয়া যাবে? এটা সমান অ্যাকচুয়ালি হবে মানে দুটো আমাদের কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিস্টেন্স, হ্যাঁ মানে মডিউলাস। তার মানে কী হবে, মড অফ a প্লাস আইবি করবে মাইনাস দিয়ে c প্লাস আইডি করবে, হ্যাঁ করেছো, মডটা মডের জায়গায় থাক। এরপরে স্টেপে কী হবে, আমরা কমপ্লেক্স নাম্বারের যোগ কি জানি, রিয়েল পার্টটা রিয়েলের সাথে যোগ হবে আর কমপ্লেক্স ইমাজিনারিটা ইমাজিনারির সাথে হবে নাকি। হ্যাঁ রিয়েল পার্ট এটা আছে, এ আছে, সি আছে, তাহলে কমপ্লেক্স যোগ করলে কী হবে, এ যেহেতু মাইনাস মাঝখানে আছে তাহলে এ মাইনাস সি হবে, আর ইমাজিনারি পার্টটা করলে কি হবে, প্লাস দিয়ে আই করলে ইন্টু, দেখো মাইনাস মাইনাস এটা রয়েছে তাহলে বি মাইনাস ডি, হ্যাঁ দেখো তো এটা করা যাবে কিনা, এটা হবে। হ্যাঁ এটাই হবে। এবার মডিউলাস করছে মানে কি হবে না, মড থাকে, যে কোনো একটা মড যদি থাকা হয়, মড অফ এ প্লাস আইবি, হ্যাঁ মডটা তুলতে গেলে কি হয়, এটা রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, হ্যাঁ তাহলে এটা কী হবে, এখানে এটা হবে এ মাইনাস সি তার হোল স্কোয়ার হবে প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এটাই হবে, হ্যাঁ বুঝতে পারলে, তাহলে z1 মাইনাস z2 সমান এটা হবে। নোট 2 করে করো। হয়ে গেছে স্যার। এরপর করো প্রপার্টিজ অফ মডিউলাস, হ্যাঁ প্রপার্টিজ অফ মডিউলাস। বুঝতে কোথাও ডাউট হচ্ছে? না স্যার। মডিউলাস, ঠিক আছে, প্রপার্টিজ অফ মডিউলাসটা কি কি হচ্ছে দেখো, এই প্রুফটা আমাদের লাগবে, হ্যাঁ যেগুলো লাগবে আমি করে দেবো। z1 ইন্টু z2, হ্যাঁ এর মডিউলাস ভ্যালু, এরকম মড যদি থাকে তখন তোমার কি হবে, মড অফ z1 হবে ইন্টু মড অফ z2 হবে। এবার তুমি বলবে এটা প্রুফ, এই প্রুফটা আমাদের কাজে লাগবে। প্রুফ, চলো প্রুফটা কীভাবে করছি দেখো। দেখো লেফট সাইড থেকে শুরু করব, আমি লেফট থেকে শুরু করব এবং শুরু করার সময় একটু কাজ করব। মড অফ z1 ইন্টু z2 তার স্কোয়ার করে নেবো ইচ্ছে করে, হ্যাঁ তাহলে বলো মড অফ জেড স্কোয়ারের প্রপার্টি আমি একটু কি জানলাম, মড অফ জেড থাকলে কি হয়, মড অফ জেড স্কোয়ার করলে কি হয়, এটা মনে আছে, নোট 1 করলাম দেখো, জেড ইন্টু জেড বার। হ্যাঁ জেড ইন্টু জেড বার। এগুলো প্রত্যেকটা টাইম তোমাকে বলতে হবে এগুলো, হ্যাঁ বললে শিখতে সহজ হবে, হ্যাঁ জেড বার হবে, হ্যাঁ জেড ইন্টু জেড বার। ঠিক আছে, এই জন্য আমি কনভারসেশন যখন পড়াবো তোমাদের সাথে কনভারসেশন করেই পড়াবো, কেননা যদি তোমরা ইন্টারেকশন না করো বা কথাবার্তা যদি না বলো তাহলে ধীরে ধীরে পিছিয়ে পড়বে, হ্যাঁ ওই জন্য ইন্টারেকশন করতে হবে, তোমাদেরকে এগিয়ে আসতে হবে ইন্টারেকশন করতে, হ্যাঁ মানে পার্টিসিপেট যত বেশি করবে অ্যাক্টিভলি তত তোমরা শিখতে পারবে, হ্যাঁ আর যখন না করবে, যদি চুপ করে যাও এমনি ক্লাসে গিয়ে লিখে নিয়ে চলে আসো তাহলে কিন্তু শিখতে পারবে না, ওই জন্য ইন্টারেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ আচ্ছা এই স্টেপটা কী হবে দেখো, মড অফ z1 ইন্টু z2 এই স্টেপটা হলো, আচ্ছা ইন্টু একই টার্মটা আর এবার হবে বার দিয়ে, হ্যাঁ উপরে বার থাকলো, হ্যাঁ ঠিক আছে এই স্টেপটা। এর পরের স্টেপে কি বলতে পারবো, এটাকে বলতে পারবো এইভাবে, আচ্ছা স্কোয়ার ছিল, আচ্ছা স্কোয়ার এই মডটা আমি যদি এই বাইরের মডটা যদি তুলেও দিই কোনো প্রবলেম নেই, হ্যাঁ কেন প্রবলেম নেই, তার কারণ আমি মড অফ জেড স্কোয়ার সমান আমি তখন আর মড বলতাম না ডান দিকটা, হ্যাঁ এইভাবে করতাম।
আচ্ছা এই স্টেপটাকে এইভাবে করো, একটু ভেঙে নাও। হ্যাঁ, z1 এর সাথে z2 এইভাবে লিখো, আর এইটাকে পুরো হোল মোড আছে, মানে এটাকে তুমি চাইলে z1 উপরে বার ইন্টু z2 উপরে বার করতে পারবে, প্রপার্টি একটু আগে শিখলে। হ্যাঁ। এরপরের স্টেপে তুমি z1টার সাথে এই z1টাকে লিখো। হ্যাঁ, z1 বার, ঠিক আছে। আর পরেরটাই কি করবে, z2 সাথে এই z2 বারটাকে লিখো। হ্যাঁ, দুটোকে হয়েছে। এইভাবে চলো। এখন দেখো এখান থেকে তুমি কত বলতে পারবে, এই লাইনটা থেকে কি বলতে পারবে একটু বলো তো। এই লাইনটাকে z1 ইন্টু z1 বার, এটা তুমি কত বলতে পারবে বারের স্কয়ার। হ্যাঁ, z1 z1 ইজ মড অফ z1 স্কয়ার, এটা বলতে পারবে। হ্যাঁ, কেন এই যে লাইন। z1। আর পরেরটাকে বলতে পারবে মড অফ z2 তার স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই দুটো স্টেপকে একসাথে মিলে কত বলতে পারবো আমি চাইলে, মড অফ z1, কাজ করো এইভাবে, মড অফ z1 ইন্টু মড অফ z2 বাইরে একদম স্কোয়ার দিল, কোনো অসুবিধা নেই। দেখো এই টার্মটার উপরেও কি আছে, স্কোয়ার আছে, এই টার্মটার উপরেও স্কোয়ার আছে। তুমি চাইলে একদম বাইরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলেও কি বোঝাবে, ধরো তুমি বললাম এ আর বি তার বাইরে স্কোয়ারের মানে কি, এটাকে মানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটা বলা যাবে, তাই তো একই জিনিস তো। হ্যাঁ। এই লাইনটা মানে এই লাইনটা ওই একই জিনিস। হ্যাঁ, মানে এই ফর্মে লিখতে হচ্ছে। তাহলে পরের স্টেপে আমি শুরুটা কোথা থেকে করেছিলাম না, z1 ইন্টু z2 বার, যে z1 ইন্টু z2 তার উপরে স্কোয়ার ছিল, এই কারণে আমি বাইরে স্কোয়ার পেয়েছি। এরপরে আমি বোথ সাইড থেকে স্কোয়ারগুলো ভ্যানিশ করে দিচ্ছি, মানে দেয়ারফর করো মড অফ z1 ইন্টু z2। হ্যাঁ, এটা সমান কত হবে, মড অফ z1 ইন্টু মড অফ z2, ঠিক আছে। বোথ সাইড থেকে আমি স্কোয়ারগুলো ভ্যানিশ করলাম। হ্যাঁ, তাহলে এটা আমাদের প্রুফটা আমাদের এটাই লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো করাবো একটা একটা। দেখো দেখো রিয়েল অফ, এটাকে আর এল বলাও যায় আর আরই বললো একই জিনিস। হ্যাঁ, দেখো আর এল মানে রিয়েল। হ্যাঁ, রিয়েল জেড, এই স্টেপটা লেস অর ইকুয়াল টু মড অফ জেড বা z1, মড অফ z1। হ্যাঁ, রিয়েল অফ জেড এটা লেস অর ইকুয়াল টু মড অফ z1, ঠিক আছে, সরি জেড। হ্যাঁ, আর ইমাজিনারি অফ জেড এটাও লেস অর ইকুয়াল টু কী হবে, মড অফ জেড হবে। হ্যাঁ, কেন হবে আমি দুটো প্রুফে করে দিচ্ছি। দেখো লিখো লেট জেড ইকুয়াল টু আমি কত নিচ্ছি, এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ, এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এখন মড অফ জেড কত হবে, মড অফ জেড হয়ে যাবে, একটা প্রপার্টি বললে বলো মড অফ জেড কত বলতে পারবো। জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, মড অফ জেড কত হবে, মড অফ জেড হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে। লিখো অ্যান্ড রিয়েল অফ জেড, রিয়েল অফ জেড মানে তুমি কত হচ্ছে, এখানে দেখো এই যে এক্স প্লাস আই ওয়াই আছে, এখানে এই জেডের ক্ষেত্রে জেডের রিয়েল পার্ট কোনটা, রিয়েল পার্টটা হচ্ছে এক্স, তাই না। রিয়েল অফ জেড সমান এক্স, অ্যান্ড ইমাজিনারি অফ জেড এটা সমান কত, ওয়াই। হ্যাঁ, এই দুটো জানো। এখন তোমাকে যদি বলা হয়, লিখো নাও, দেখো তো দুটো টার্ম, মড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টার্মটা বড় হবে না, মাঝখানে ইনইকুয়ালিটিটা দিচ্ছি না। হ্যাঁ, আপাতত তুমি নিজে বলবে। হ্যাঁ, এই যে একদিকে এই টার্মটা রয়েছে, একদিকে এক্স রয়েছে, একদিকে এই টার্মটা রয়েছে আর একদিকে এক্স রয়েছে, দুটো টার্মের মধ্যে কোন টার্মটা বড় হবে, লেফট সাইডটা না রাইট সাইডটা? স্যার লেফট সাইডটা। লেফট সাইডটা কেন বলো তো, মানে এক্স স্কোয়ার হয়তো রুট করলে এটা এক্সে দাঁড়াচ্ছে, ঠিক আছে,
রুট আন্ডার অফ এক্স হ্যাঁ, স্কোয়ার পেলে এক্স হচ্ছে, কিন্তু তার সাথে তার প্লাস ওয়াই তার স্কোয়ারটাও আছে। তার সাথে পজিটিভ টার্ম যুক্ত আছে, এই কারণে এটা হচ্ছে। তাহলে এটা হ্যাঁ। লেস, দেখো এটা অলরেডি লেফট সাইডে বড় হবে, কিন্তু ইকুয়াল টু জিরো হতে পারে তো নাকি, মানে দুটো সেমও তো হতে পারে। কখন হয় বলো তো, যদি ওয়াইটা জিরো নেওয়া হয়। ওয়াই এর মধ্যে 0 হবে। হ্যাঁ লিখো, অ্যান্ড দ্য ইকুয়ালিটি, হ্যাঁ ইকুয়ালিটি হোল্ড, এটা হোল্ড কখন হবে, ইফ ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, যদি ওয়াই সমান জিরো হয় তখন এটা হবে, হ্যাঁ জিরো। ওয়াই ইকুয়াল টু জিরো নিয়ে নিলে কী হবে, এটা ইকুয়ালিটি হোল্ড হবে। হ্যাঁ, বাকি সবসময় গ্রেটার দেন হবে, লেফট সাইডে সবসময় গ্রেটার দেন হবে, তাই না? আচ্ছা, এর পরের স্টেপে এটাকে আবার তুমি কি লিখতে পারছো, এটাকে তুমি মড অফ জেড বলতে পারবে। আর এটা গ্রেটার ইকুয়াল টু কী হবে, এক্স সমান তুমি রিয়েল জেড বলতে পারবে, এক্স সমান রিয়েল জেড বলতে পারবে। ঠিক আছে, আর অ্যান্ড দ্য ইকুয়ালিটি হোল্ড বলে যা লিখেছিলাম ওটা লিখে নাও। হ্যাঁ, জেড ইজ, আচ্ছা ওয়াই ইকুয়াল টু জিরো মানে জেড ইজ পিওরলি রিয়েল। হ্যাঁ, জেড ইজ পিওরলি রিয়েল, একই জিনিস। পিওরলি রিয়েল হওয়ার সময় ওয়াইটা জিরো হতে হবে, আবার পিওরলি ইমাজিনারির সময় এক্সটাকে জিরো হতে হবে নাকি, তাই তো? তাহলে এই স্টেপটা হয়ে হ্যাঁ। গেছে প্রুফ, তাহলে এই লাইনটা প্রুফ হয়েছে। আর সেকেন্ড পার্টটা লিখো অলসো বলে, লিখো অলসো মড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কী হবে, গ্রেটার ইকুয়াল টু ওয়াই অ্যান্ড দ্য ইকুয়ালিটি হোল্ড ইফ এক্স ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এক্স সমান জিরো হয়ে গেলে তখন এটা ইকুয়ালিটি হোল্ড হয়ে যাচ্ছে। আর এটা মানে কি জানি, এটা সমান মড অফ জেড জানি, এটা গ্রেটার ইকুয়াল টু কী হবে, এই ওয়াই সমান এটাকে ইমাজিনারি অফ জেড বলা যাবে, অ্যান্ড দ্য ইকুয়ালিটি হোল্ড ইফ এক্স ইকুয়াল টু জিরো। হ্যাঁ, বা এক্স ইকুয়াল টু জিরো না করে এটা তুমি বলতে পারবে পিওরলি এক্স ইকুয়াল টু জিরো মানে কি বললাম, পিওরলি রিয়েল না পিওরলি ইমাজিনারি, কোনটা হয়? পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি। জেড ইজ, তখন আর এক্স ইজ বলা যাবে না, তখন জেডটাকে বলতে হবে পিওরলি ইমাজিনারি। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে তোমার এই প্রুফটা দেখে নাও, একটু কোথাও ডাউট থাকলে বলো, তারপরে নেক্সট আর একটা প্রুফ করাবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো মড অফ জেড ওয়ান প্লাস জেড টু। হ্যাঁ, এরকম মড যদি থাকে এটা লেসার ইকুয়াল টু অলওয়েজ মড অফ জেড ওয়ান হবে প্লাস মড অফ জেড টু হবে। ঠিক আছে, এটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটা হতে পারে, যতগুলো টার্ম থাকে না কেন এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। হ্যাঁ, এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও বলা হয়। এটা কীভাবে আসছে প্রুফ করে দেখিয়ে দেবো। হ্যাঁ, প্রুফটা হচ্ছে মানে কি, মড অফ জেড ওয়ান প্লাস জেড টু, তুমি পরবর্তীকালে জেড ওয়ান প্লাস জেড টু এই প্রপার্টিটা অনেকবার কাজে লাগবে, প্লাস ডট ডট জেড থ্রি, যতগুলো থাক না কেন এটা অলওয়েজ কী হবে না, লেসার ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল মড করলে সবসময় বড় হয়ে যাবে সেই পাশটা। এটা পুরোটা একসাথে মড হচ্ছে, এটা কি ইন্ডিভিজুয়ালি হচ্ছে। চলো লেফট সাইডটা আমি যদি স্কোয়ার করি, জেড ওয়ান প্লাস জেড টু তার বাইরে স্কোয়ার। হ্যাঁ, এটা সমান কত হবে বলো, মড দিয়ে বাকি বাইরে হোল স্কোয়ার দিয়ে শুরু করছি। এটা সমান কী হবে আগের মতো বলো,
এর বাইরে স্কোয়ার আছে, মডের বাইরে স্কোয়ার আছে, বলো এর সমান এটা বলতে পারবে z1 প্লাস z2, এই টার্মটা হবে, আর সাথে কি হবে Z1 ইন্টু Z2 এর হোল বার। হোল বার, ইন্টু নয়, মাঝখানে প্লাস আছে, হ্যাঁ এর বাইরে, হ্যাঁ হোল বার। এরপরে স্টেপে এটাকে ভেঙে নিতে পারবে, z1 দেখো যে প্রপার্টিগুলো এতক্ষণ পর্যন্ত শিখে এসেছি ওগুলো ইউজ করবো, হ্যাঁ কোনো আলাদা কোনো নিয়ম, যেগুলো হ্যাঁ যেগুলো শিখে এসেছি ওগুলোই আমরা ইউজ করবো বারবার, হ্যাঁ ওই জন্য পুরোনো জিনিসগুলো তোমাদেরকে রিমাইন্ড করে করে করতে হবে এগুলো, হ্যাঁ z2 বার। দেখো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি ভেঙেছিলাম, উপরে হোল বার থাক, আমরা এটা কি পড়েছিলাম না, এটা পড়েছিলাম ওই কনজুগেট কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ z1 প্লাস z2 বার, তার উপরে হোল বার থাকলে কি হবে ইন্ডিভিজুয়ালি ভেঙে যাবে, হ্যাঁ আর কিছু হবে না। হ্যাঁ আচ্ছা এরপর স্টেপে আমি চাইলে প্রোডাক্ট করো, শুধুমাত্র এই পেশাটার নাম্বার রয়েছে, এই পেশার নাম্বার প্রোডাক্ট করো, হ্যাঁ তাহলে প্রোডাক্ট করলে কী হবে z1 ইন্টু z1 বার, ঠিক আছে, প্লাস এই z1টা এখানের সাথে গুণ হবে z1 ইন্টু z2 বার হয়েছে, পরেরটা কী হবে z2 ইন্টু z1 বার প্লাস z2 ইন্টু z2 বার, ঠিক আছে হয়েছে। লেফট তারপরে স্টেপ কত হবে না, এই স্টেপটাকে তুমি কত বলতে পারবে মড অফ z1 তার বাইরে স্কোয়ার, এই স্টেপটা কত হবে, এটা তুমি যেমন ছিল সেভাবে রাখো, হ্যাঁ আচ্ছা এই স্টেপটাকে তুমি আবার এটাকে সামনে নিয়ে চলে আসছে, এটাকে তুমি চাইলে মড অফ z2 তার স্কোয়ার হবে, কেন বলো তো সেম সেম কমপ্লেক্স নাম্বার একবার সেটা আছে, কিন্তু তার সাথে কি আছে তার কনজুগেট দিয়ে গুণ করা আছে, এটা মানে তুমি তো এটা বলতে পারো নাকি, হ্যাঁ হ্যাঁ পরেরটা একদম যেগুলো নিচে আন্ডারলাইন করছি সেগুলো আগে করেছি, হ্যাঁ আর বাকি যে রিমেনিং দুটো রয়েছে ও দুটোকে একসাথে কীভাবে লিখতে পারবো একটু বলো তো, z1 ইন্টু z2 বার, z2 ইন্টু z1 বার এভাবে রয়েছে, কিছু বুঝতে পারছো কীভাবে বলা যেতে পারে, এনি আইডিয়া, মানে মাঝখানে যে দুটো টার্ম, হ্যাঁ এই দুটো টার্মকে একসাথে কীভাবে বলতে পারবো, একসাথে। একসাথে এটাকে তুমি ডাইরেক্টলি 2 ইন্টু রিয়েলটাকে আরএল দ্বারা আমরা ডিনোট করি, আরএল মানে রিয়েল, ঠিক আছে সংক্ষেপে আমরা আরএল বলা মানে রিয়েল বুঝবে, হ্যাঁ z1 ইন্টু z2 এর বার, দেখো তো এটা বলা যাবে কিনা, আর যদি বলো কেন আমি তাহলে সাইডে একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ লিখো সিন্স, কারণটা লিখে রাখো, হ্যাঁ সিন্স আমরা দেখো যে কোনো একটা টাইপকে, মানে ধরো আমি এই টার্মটা ফিক্সড থাকে, এটাকে আমি কোনো চেঞ্জ করছি না, যেটা গোল দিয়ে করলাম এটা চেঞ্জ করছি না, চেঞ্জ করছি কোনটাকে না আমি যেটা এই সাইডেরটাকে চেঞ্জ করছি, দেখো আমি z1 ইন্টু বা তুমি z2 ইন্টু z1 বার, যেটা রাইট সাইডে যেটা আছে এই টার্মটাকে আমি চেঞ্জ করছি, দেখো এই সাইডটাকে চেঞ্জ করে আমি কীভাবে করতে পারবো বলো তো, এটা করতে পারো দেখো তো z1 ইন্টু z2 বার তার উপরে হোল বার করে দাও, দেখো তো একই জিনিস কিনা, একই জিনিস কিনা একটু দেখে বলো তো, হ্যাঁ স্যার একই জিনিস। একই জিনিস কেন বলো তো, এটা ভেঙে নিলে কি পাওয়া যাবে z1 বার একটা বার হবে ইন্টু z2 হ্যাঁ ডবল বার হবে নাকি, আর ডবল বার মানে হ্যাঁ কি হবে, ডবল বার মানে যে z2 নিজে ঘুরে চলে আসবে আর হ্যাঁ z1টা একটা বার হবে, তাই না, না, ওটাকে এইভাবে লিখছি, মানে একটু ভেঙে দেখে নিতে হবে, মানে এই স্টেপটা, ঠিক আছে না হলে ডাউট রয়ে যাবে, তাহলে দুটো টার্ম, তাহলে একটা জেড ইন্টু জেড বার, মানে আমি কি জানলাম একটু আগে, এটাকে যদি জেড ধরা হয় জেড প্লাস জেড বার, এটা করা মানে কি হয় শুধুমাত্র রিয়েল টার্মটা পড়ে থাকে না, রিয়েল পার্টটা পড়ে থাকে না, 2 ইন্টু রিয়েল হ্যাঁ পার্ট, ওটাই করেছি এই জন্য, হ্যাঁ বুঝতে পারলে। হ্যাঁ স্যার। আর এই স্টেপটাকে আমরা একটু আগে একটা ইনইকুয়ালিটি করলাম, হ্যাঁ
একটা ইনইকুয়ালিটি করলাম। ইনইকুয়ালিটিটা কি পড়েছিলাম বলো তো একটু আগে? না, রিয়েল জেড, রিয়েল জেড সবসময় কি হয়, ছোট হয় কার থেকে, মড অফ জেডের থেকে। একটু আগে একটা পড়লে না, একটু আগে পড়লে, হ্যাঁ স্যার। জাস্ট এর উপরের লাইনটা, এই যে রিয়েল জেডটা ছোট হবে কার থেকে, মড অফ জেডের থেকে। মড অফ জেডটা সবসময় বড় হয়, হ্যাঁ এই যে পড়লাম। আর ইকুয়ালিটি কখন হয়, মানে এই প্রুফটা, হ্যাঁ এই প্রুফটা, বুঝতে পারছো? রিয়েল জেডটা ছোট হয় কার থেকে, মড অফ জেডের থেকে। তাহলে এই স্টেপটা থেকে আমি পরের স্টেপে আমি লেস অর ইকুয়াল টু অ্যাপ্লাই করছি। মড অফ জেড ওয়ান যেমন ছিল তেমনি থাক, মড অফ জেড টু তার স্কোয়ার যেমন ছিল তেমনি থাক। আর ভিতরে এই স্টেপটাকে, এই যে এই লাইনটাকে যেটা বক্স দিয়েছি, এটাকে আমি চেঞ্জ করে প্লাস দিয়ে, মানে জেডের জায়গায় আমি এই রিয়েল পার্টটা আমি উঠিয়ে দিচ্ছি, শুধুমাত্র মড অফ জেড ওয়ান ইন্টু জেড টু বার। দেখো তো বলতে পারবো কিনা, দেখো তো বলতে পারবো কিনা বলো। আচ্ছা সামনে টু হবে না, টুটা ছিল, টুটা থাকবে, হ্যাঁ বলো কোথাও ডাউট থাকলে বলো, হ্যাঁ যদি বুঝতে পেরে যাও তাহলে ঠিক আছে, না ডাউট থাকলে বলো। স্যার রিয়েলের জায়গাটা একটু বলুন, আচ্ছা একটু ঠিক আছে, রিয়েল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ইনক্লুডেড, এই ইনক্লুডেড একটু একটু পড়লাম না, এটা পড়লাম তো, হ্যাঁ এটা প্রুফ করলাম। রিয়েল জেডটা কি হয়, ছোট হয় কার থেকে, মড অফ জেডের থেকে। এই প্রুফ করে হ্যাঁ দেখালাম, এই উপরের লাইনটাই, এই লাইনটা প্রুফ করলাম না একটু আগে। এই যে রিয়েল জেডটা কি হয়, ছোট হয়, এর মানে তো রিয়েল জেডটা ছোট কার থেকে, মড অফ জেডের থেকে। এই লাইনটা মানেই তো এটা নাকি? হুম হুম ওটা প্রুফ করেছি, এটা মনে রাখো, হ্যাঁ তাহলে এটা মনে রাখছো। আচ্ছা টুটা টু এর জায়গায় থাকলো, হ্যাঁ টুটা চেঞ্জ করলাম না, এই রিয়েলটা, এই লাইনটা, এটার পরিবর্তে আমি কী করেছি, মড অফ এটা করলাম। আর এই যে লেসার ইকুয়াল টু, দেখো এই লাইনে হ্যাঁ। ইকুয়াল টু ছিল, তারপরের লাইনে কি হচ্ছে, ছোট লাইন হচ্ছে, মানে উপরের লাইনটা ছোট তুলনামূলক, নিচের লাইনটা বড় তুলনামূলক, ওটাই বোঝানো যায়, বুঝতে পারছো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে বুঝতে পেরেছি। পারছো, মানে পুরো হ্যাঁ লাইনটাকে হ্যাঁ নিয়ে করছে, ওই ইনকুলেটরটা কাজে লাগিয়ে দিচ্ছে কেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা দেখো এই লাইনটার সাথে এটাই, এটা কি হচ্ছে, এই উপরের লাইনের সাপেক্ষে এটা বড়, হ্যাঁ আবার এই লাইনের সাপেক্ষে এর পরের লাইনটা সমান, হ্যাঁ বুঝতে পারছো ইনকুলেটর কোথায় কাজে লাগছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এরপরে তুমি করতে পারবে কত, মড অফ জেড ওয়ান তার স্কোয়ার প্লাস মড অফ জেড টু তার স্কোয়ার, আর টু ইন্টু যেটা ছিল ওটা তুমি মডের যে প্রপার্টি জানো, কি জানো, মড অফ যে প্রপার্টি জানো, কি জানো, মড অফ জেড ওয়ান ইন্টু জেড টু থাকলে কি হয়, মড অফ জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু হয়, তাই তো? তাহলে এটা হ্যাঁ তুমি মড অফ জেড ওয়ান করতে পারবে ইন্টু মড অফ জেড টু তার বার করতে পারবে, তাই তো? এটা করে নাও। এর পরের স্টেপে তুমি করতে পারবে কত না, এই স্টেপটা তোমার যেমন ছিল তেমনি থাক, টু ইন্টু মড অফ জেড ওয়ান। আচ্ছা দেখো মড অফ জেড টু বার কোনো একটা অনুবন্ধী জটিল রাশি, মানে তুমি যদি কনজুগেট কমপ্লেক্স নাম্বার হয় তার মড করলেও যা হয়, আর এমনি কমপ্লেক্স নাম্বারের মড করলেও সেম হয়। তুমি এটা সব জানো তো নাকি প্রপার্টিটা? মানে দেখো ধরো জেড ইকুয়ালটা আমি ধরো 5 + i3 করলাম, হ্যাঁ করলাম, বা 3i করলাম, 3i এর মড জেড করলে কি পাওয়া যাবে বলো তো, √5² + 3² নাকি? হ্যাঁ হ্যাঁ তার মানে কত হচ্ছে, 25, 25 + 9, হ্যাঁ রুট আন্ডার অফ কত হচ্ছে না তোমার, এটা চলে আসছে 9, এটা 34 আসছে নাকি, 34 হুম। তুমি যদি জেড ইকুয়াল টু 5 - i3 করো, 5 - 3i করো, তার মড জেড হ্যাঁ করলে এটাও কি হবে, 5² হবে এটা প্লাস ঠিক 3², আছে, হ্যাঁ হ্যাঁ। এটা √34 আসবে, হ্যাঁ মানে তুমি হুম কনজুগেট কমপ্লেক্স নাম্বার মড করলেও সেম আসবে, এটা করলেও সেম আসবে। তাহলে তুমি পরের স্টেপে এই যে মড অফ জেড ওয়ান ছিল, এটাকে মড অফ জেড কোন করলো, পরেরটাই কি ছিল, মড অফ জেড টু বারের মড ছিল, হ্যাঁ হুম জেড টু বারের মড ছিল, এটা তুমি চাইলে কি করতে পারবে, জেড টু মড করতে পারবে, হ্যাঁ একই জিনিস, বারটা উঠিয়ে দিলাম, ঠিক আছে বারটাকে তুলে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা এই যে লাইনটা পেলাম, এই লাইনটা কি হবে না, এটা a+b এর ফর্মুলা আকারে আছে, এই ফর্মুলাটা a+b এর ফর্মুলা, হ্যাঁ এর হোল স্কয়ার ফর্মুলা, হ্যাঁ a+b তার হোল স্কয়ার ফর্মুলা, বুঝতে পারলে? হ্যাঁ দিলে আমি শুরুটা কোথা থেকে করেছিলাম, এই স্কয়ার থেকে, শেষটা কোথায় করলাম, এর স্কয়ার,
বোথ সাইড থেকে দুটো লাইন দুটো স্কোয়ারগুলো তুলে নাও। হ্যাঁ, তুলে নিলে কি হবে না, দেয়ারফর হয়ে যাবে মড অফ z1 প্লাস z2, এটাই লেস ইকুয়াল টু কি হবে না মড অফ z1 প্লাস মড অফ z2, মানে বোথ সাইড থেকে আমি স্কোয়ারগুলো তুলে দিচ্ছি। আর লেস ইকুয়াল টু কেন ব্যবহার করলাম না, মাঝখানে দেখো লেস ইকুয়াল টু ব্যবহার হয়েছিল। হ্যাঁ, লেস ইকুয়াল টু টার্মটা এসেছিল। হ্যাঁ, দেখো হয়তো তুমি বলতে পারবে যে এইখানে লেস ইকুয়াল টু এলো কেন, লেস ইকুয়াল টু এলো না, কিন্তু তুমি মনে রাখবে সবসময় যে একটা লাইন লেস ইকুয়াল টু হোল্ড করছে কোথায় না, এখান থেকে এটা, আর এখান থেকে এটা কি ইকুয়ালিটি হোল্ড করছে, আবার ইকুয়ালিটি হোল্ড করছে, এগুলো ইকুয়ালিটি হোল্ড করছে, কিন্তু লেস ইকুয়াল টু কোথায় হোল্ড করছে, মাঝখানে একটা স্টেপে, বুঝতে পারছো, মাঝখানের একটা স্টেপে কি হচ্ছে না লেস ইকুয়াল টু হোল্ড করছে, ওই জন্য কি করছে পুরো পুরো টার্মটা, দুটো টার্ম কি হচ্ছে না লেস ইকুয়াল টু হোল্ড করছে, বুঝতে পারছো, মানে মাঝখানে একটা স্টেপ আছে যে স্টেপে কি হচ্ছে লেস ইকুয়াল টু হোল্ড করছে, এই জন্য পুরো স্টেপটাতে তোমার কি হচ্ছে তুমি লেস ইকুয়াল টু ধরেই কাজটা করতে হবে, বুঝতে পারছো। হ্যাঁ মানে এগুলো ধীরে ধীরে শিখে যাবে, এগুলো প্রথমে মনে হবে যে কীভাবে বলছেন, কিন্তু ধীরে ধীরে তোমরা ইউজ করতে করতে আমরা প্রচুর পরিমাণে এগুলো ব্যবহার করবো। হ্যাঁ, মানে মাঝখানে একটা স্টেপে লেস ইকুয়াল টু ব্যবহার হবে। হ্যাঁ, বাকি সেগুলো দেখো উপরের সাথে এই লাইনটার সাথে এটা ইকুয়ালিটি হোল্ড করছে, আবার এই লাইনটার সাথে এটা ইকুয়ালিটি হোল্ড করছে, সবগুলো ইকুয়ালিটি হোল্ড করছে, শুধু ইনইকুয়ালিটি হোল্ড করছিল এই লাইনে। হ্যাঁ, বাকি এই লাইন থেকে এই লাইনে আবার ইকুয়ালিটি, এই লাইন থেকে এই লাইনে আবার ইকুয়ালিটি হোল্ড করছে, এগুলো সব ইকুয়ালিটি হোল্ড করছে, শুধু ইনইকুয়ালিটি হোল্ড করছিল একটা স্টেপে, ওই একটা স্টেপের জন্য পুরো আলটিমেট যে রেজাল্ট সেখানে কিন্তু লেস ইকুয়াল টু আনা হবে। হ্যাঁ, এটা আনতে ভুলবে না, কিন্তু এটা আনতে ভুলে গেলে কিন্তু কেটে জিরো দিয়ে দেবে, বুঝতে পারছো, এটা মাস্ট করতে হবে। একটা স্টেপে লেস ইকুয়াল টু অ্যাপ্লাই করা মানে এনাফ, মানে আমাদের পুরো প্রুফটাতে লেস ইকুয়াল টু অবশ্যই থাকবে। হ্যাঁ, বুঝতে পারছো, বাড়িতে এগুলো পড়াশোনা করো, তারপরে নেক্সট ক্লাস তোমার আজ কি বার, আজকে তো বুধবার, শুক্রবার দিন নেবো। হ্যাঁ, কাল কাল বাদে পরশু দিন নেবো। হ্যাঁ, ঠিক আছে, পরশু দিন 5:45। হ্যাঁ, 5:45। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ। হ্যাঁ।